হচ্ছে নাকি এখানে রেকর্ড অন করছো? শুরু করলাম। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা, ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে অনেক দিন পর তোমাদের ক্লাস, একটা লম্বা গ্যাপের পর। তো আজকে হচ্ছে আমাদের ফোর্থ ক্লাস। তোমরা অবশ্যই তোমাদের কোনো কিছু জানার থাকলে, ইভেন তোমাদের যদি বিগত ক্লাসগুলো সম্পর্কেও কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের সাথে স্ক্রিন টিচার হিসেবে ঐশী আপু আছে। তো আজকে আমরা ফোর্থ লেকচার শুরু করব। চ্যাপ্টার ওয়ানেই আছি আমরা এখনো। চ্যাপ্টার ওয়ান তোমাদের বইয়ে অবশ্য আছেই 3টা চ্যাপ্টার। তো আমরা আজকে টপিকগুলো একটু দেখে নিই। আজকে মূলত আমরা প্রত্যক্ষ পরোক্ষ বিনিয়োগ, ঋণ পণ্য, মূলধনী পণ্য, জমির বিভিন্ন যে কাগজপত্র এগুলোর নাম, ব্যক্তি মালিকানাধীন, ব্যবসায় মূলধনী বিনিয়োগ, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসগুলো আমরা শুরু করি। আচ্ছা, বিগত ক্লাসে আমরা অনেক বিজনেস, বিনিয়োগ এসব নিয়ে আলোচনা করেছি। তো বিনিয়োগের একটা ছোট টার্ম আজকে অবশ্যই আসবে। এরপরে আমাদের নেক্সট বলতে আজকের ক্লাসটা প্লাস আগামী 3-4টা ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক নতুন নতুন জিনিস আমরা শিখবো। এবং এখানে এমন কিছু বিষয় ইনক্লুড করা আছে যা হয়তো আমরাও প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত না বা নতুন জানছি। তো আমরা আশা করছি যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করব। প্লাস হচ্ছে অবশ্যই কোনো সমস্যা থাকলে তোমরা জিজ্ঞেস করে নিবা। ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, সো একটু মনোযোগ দিয়ে করবা। আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা হচ্ছে বিনিয়োগের মেয়াদ সম্পর্কে জানছি। আমরা ছোট করে একটু যদি বলি, যে আমরা বলছি যে একজন যদি বিনিয়োগ করে, তার বিনিয়োগটা কি কি সক্ষমতা নির্ভর করবে, কি কি বিষয়ের উপর নির্ভর করবে, বা তার কতটুকু মূলধন আছে সেটার উপর নির্ভর করবে। তো এই যে বিনিয়োগটা করব, এই বিনিয়োগটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রত্যক্ষ বিনিয়োগ, আর একটা হচ্ছে পরোক্ষ বিনিয়োগ। তো প্রথমে প্রত্যক্ষ বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি। প্রত্যক্ষ বিনিয়োগ সম্পর্কে আমরা যদি বলতে চাই, আমরা অলরেডি প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্কে খুব ছোট করে ধারণা নিছি। যে প্রত্যক্ষ হচ্ছে তোমার, আমরা কোনো কিছু ডিরেক্ট যদি কোনো একটা কাজ করি কোনো মাধ্যম ছাড়া, সেই জিনিসটা প্রত্যক্ষ হবে। আর পরোক্ষ হচ্ছে কোনো কিছুর মাধ্যমে করলে। তো বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষটা হচ্ছে তুমি নিজে যদি কোনো একটা বিজনেস শুরু করো, উদ্যোক্তা হয়ে তুমি যদি নিজে কোনো একটা বিজনেস শুরু করো, প্লাস হচ্ছে সেটা যে কোনো কিছু বিজনেস হতে পারে, অথবা তুমি হচ্ছে নিজে জমি বা ফ্ল্যাট ক্রয় করলা, বা স্বর্ণ কিনলা। এই ধরনের প্রত্যেকটা যে জিনিসগুলা যেটা তুমি সরাসরি নিজে যুক্ত যেটার সাথে, সেই জিনিসটা হচ্ছে প্রত্যক্ষ বিনিয়োগ। প্রত্যক্ষ বিনিয়োগ তোমার যদি বইয়ের দেখি, এমন একটা অর্থনৈতিক কার্যক্রম যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করলেও তারা ব্যবসায়ী যে কার্যক্রম, তারা সরাসরি নিজে সেখানে অংশগ্রহণ করতে পারে। এবং এইটার ক্ষেত্রে প্রত্যক্ষ বিনিয়োগে বলা হয় যে তুমি হচ্ছে এই ব্যবসার ক্ষেত্রে যে ঝুঁকি থাকবে, সেই জিনিসটা তুমি হচ্ছে সম্পূর্ণ নিজের বহন করতে হবে। আর এই প্রত্যক্ষ বিনিয়োগটা সাধারণত দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ হয়। যে তুমি একটা লং টার্মের জন্য একটা বিনিয়োগ শুরু করো অনেক প্ল্যান করে, এই জিনিসটাই মূলত হচ্ছে প্রত্যক্ষ বিনিয়োগ। তুমি সরাসরি যে কাজটার সাথে ইনভলভ আছো, প্লাস হচ্ছে যেটার ঝুঁকি শুধু তোমাকেই বহন করতে হবে, তুমি চাইলেই সেটা ছেড়ে দিতে পারবে না। এবং অবশ্যই এটা থেকে যে লাভ বা মুনাফাটা আসবে, সেটাও পুরোটার ভাগিদার বা অংশীদারি শুধু তুমি হবা। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারী অর্থের পাশাপাশি নিজের শ্রম, মেধা, সময়, এটা এভাবে উল্লেখ করার মানে হচ্ছে যে তুমি যখন একসাথে অন্য কারো ব্যবসায় ইনভেস্ট করো, তখন কিন্তু একটা ব্যবসা অলরেডি দাঁড়ানো আছে বা মোটামুটি স্টেবল একটা ব্যবসা। তো সেখানে তোমার নতুন করে আলাদা করে প্ল্যান, প্রোগ্রাম বা অন্য কিছু দেওয়ার হয়তো খুব বেশি প্রয়োজন হয় না। কিন্তু প্রত্যক্ষ বিনিয়োগটা তুমি অবশ্যই যখন একটা নতুন বিজনেস শুরু করবা,
ওইটা নিয়ে তোমার হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে করবা, কোন এলাকায় করবা, তোমার কতটুকু টাকা ইনভেস্ট করতে হবে, তুমি কি কি কর্মচারী রাখবা, কি ধরনের কি কি দক্ষতা দেখে তুমি কর্মচারী রাখবা, প্লাস হচ্ছে তোমার যদি কোনো কারণে লোকসান হয় সেটা তুমি কিভাবে সামাল দিবা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার অবশ্যই আগে পূর্ব পরিকল্পনা করতে হবে, প্ল্যান করে যে আমি এই জিনিসটা এভাবে করব, তারপরে তুমি একটা ব্যবসায় বিনিয়োগ করবা। এটা হচ্ছে মূলত প্রত্যক্ষ বিনিয়োগ। আচ্ছা, এরপরে হচ্ছে পরোক্ষ বিনিয়োগ। পরোক্ষ বিনিয়োগটা হচ্ছে তোমার এমন যে তুমি সরাসরি কোনো প্রতিষ্ঠান বা ব্যবসার মালিকানার অংশগ্রহণ করো না, তুমি শুধু ইনভেস্ট করো। বলতে পারো শেয়ার, শেয়ার কিনলা তুমি একটা ব্যবসার কোনো, আম, তুমি হচ্ছে কোনো একটা বাজারে ইনভেস্ট করতে পারো, তুমি শুধু একটা অংশীদার বা মালিকানার একটা অংশ হিসেবে থাকো। এক্ষেত্রে দেখা যায় তুমি মাস শেষে অথবা বছর শেষে একটা মুনাফা পাও, অথবা তুমি যদি প্রতি মাসে তোমার মুনাফাটা কম বেশি হতে পারে, কিন্তু তোমার ওই বিজনেসে যদি কোনো লোকসান হয় তোমাকে খুব বেশি করে আলাদা করে তোমার হচ্ছে ঝুঁকি বহন করতে হয় না। তুমি যদি চাও যে কোনো সময় তোমার শেয়ারটা হয়তো উঠায় নিতে পারবা, এমন কন্ডিশন যদি তুমি দিয়ে রাখো যে তোমার হয়তো তুমি আর ইনভেস্ট করতে চাচ্ছ না, একটা সময় নির্দিষ্ট একটা সময় আগে তুমি যদি জানাই দাও, তাহলে অবশ্যই অপরপক্ষ তোমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দিতে বাধ্য থাকবে। তো সেখানে তোমার নিজের ঝুঁকিটা খুব কম থাকবে। এই সরাসরি তুমি যেই বিজনেসটাই অংশগ্রহণ করো না, অথবা কোনো একটা প্রতিষ্ঠানে তুমি যদি বিনিয়োগ করো, সেই প্রতিষ্ঠানটা কিভাবে চলে, কতটুকু সময় মেনটেন করে চলে, প্রতিষ্ঠানের যাবতীয় যত কাজকর্ম আছে সেটা হচ্ছে তোমার কতজন কর্মচারী আছে, তাদের বেতন কেমন, কতটুকু উৎপাদন হচ্ছে, কোথায় যাচ্ছে, মার্কেটিং কি, এই সমস্ত জিনিসটা কিন্তু অলরেডি ম্যানেজ হচ্ছে বা পরিচালিত হচ্ছে। সরাসরি তুমি সেই জায়গাটাতে অংশগ্রহণ করতে পারো না, তোমার অলরেডি তারা করছে, তুমি হয়তো একটা ইনভেস্ট করো, একটা টাকা ইনভেস্ট করো। সাধারণত এই ক্ষেত্রে দেখা যায় কোম্পানির মালিকের হয়তো টাকার দরকার হয়, তো সে হচ্ছে তার কোম্পানির খুব ছোট একটা পার্সেন্ট শেয়ার বিক্রি করে দিয়ে সে টাকাটা নেয় এক্ষেত্রে। এর জন্য তোমার সরাসরি এই কাজগুলোতে অংশগ্রহণ করতে হয় না। আর অবশ্যই তুমি যে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে তোমার ঝুঁকি কম থাকে এবং তোমার অনেক বেশি সময় বা শ্রম ব্যয় করতে হয় না। এটা হচ্ছে আমাদের পরোক্ষ বিনিয়োগ। তো আমরা পরোক্ষ আর প্রত্যক্ষ বিনিয়োগ সম্পর্কে একটা ধারণা পেলাম। তো এই পরোক্ষ আর প্রত্যক্ষ বিনিয়োগের আমরা কিছু উদাহরণ দেখি আজকে। আচ্ছা, প্রথমেই আছে হচ্ছে ঋণ পণ্য। এটা হচ্ছে আমাদের পরোক্ষ বিনিয়োগের অন্তর্ভুক্ত। তো ঋণ পণ্যটা হচ্ছে যখন কোনো প্রতিষ্ঠান এই শর্তে অর্থ গ্রহণ করে যে নির্দিষ্ট সময় শেষে উক্ত অর্থের উপর নির্ধারিত হারে তারা একটা মুনাফা প্রদান করবে। অলরেডি আমরা বলছি যে পরোক্ষ বিনিয়োগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মুনাফা তোমাকে দিবে বছর শেষে বা মাস শেষে, এবং মেয়াদ শেষে এই মুনাফা ও আসল পরিশোধে আইনগতভাবে সে বাধ্য থাকবে, কারণ তুমি অবশ্যই একটা চুক্তির মাধ্যমে তার সাথে এই ব্যবসায় যুক্ত হয়েছো। তখন এই বিনিয়োগটাকে ঋণ পণ্য বলা হয়। তাহলে ঋণ পণ্যের ক্ষেত্রে সাধারণত দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ব্যাংকের মেয়াদি আমানত, আর একটা হচ্ছে সরকারি সঞ্চয়পত্র। এই দুইটাকে আমরা ঋণ পণ্যের আন্ডারে ধরতে পারি। তো ব্যাংকের মেয়াদি আমানত কেন বলেছি? ব্যাংকের মেয়াদি আমানত তুমি যদি হচ্ছে ব্যাংক থেকে ঋণ নাও, বা তুমি হচ্ছে ব্যাংকে কোনো টাকা রাখো, তাহলে এই ক্ষেত্রে ব্যাংক কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে বাধ্য থাকবে। এখন ব্যাংকে কি লস হয় না বা লাভ হয় না? ব্যাংকে কি প্রত্যেকটা সময় একই রকম থাকে? কোনো মাসে হয়তো ব্যাংকে হচ্ছে অনেক লাভ হলো, বা আমরা কিছুদিন আগে অনেক নিউজ দেখেছি না, কিছু কিছু ব্যাংকের অবস্থা খুব খারাপ, একদম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আবার আর একটা ব্যাংক, সিটি ব্যাংক, সেই ব্যাংকে হচ্ছে সহযোগিতা করলো। প্লাস হচ্ছে কিছু ব্যাংক খুব বছর শেষে বা 6 মাস শেষে যে হিসাবটা করা হয়, খুব ভালো তারা একটা প্রফিট পেলো। তো এই যে ব্যাংকের লাভ লোকসানের যে একটা আপ ডাউন হয়, তুমি যে ব্যাংকে টাকা যদি রাখো, ধরো 5 লাখ টাকা তুমি ব্যাংকে জমা রাখলা, আমরা হয়তো সাধারণত ইনভেস্ট করলাম না বা ঘরে রাখলাম না, এটা রাখলাম, কিন্তু তোমার সাথে যখন তুমি টাকা রাখো, চুক্তি যত পার্সেন্ট হয়, তোমাকে যদি বলে যে তোমার টাকার উপর আমি 5% হারে সুদ প্রদান করব,
তাহলে ব্যাংক কিন্তু তোমাকে পুরোটা সময় জুড়ে 5% হারেই সুদ দিবে বা মুনাফা দিবে, এর থেকে কিন্তু কম বেশি হবে না। তার অতিরিক্ত লাভ হলেও সে যেমন তোমাকে বেশি টাকা দিবে না, ঠিক সেরকম তার যদি লোকসান হয় সে তোমার এই 5% থেকে কমাই নিবে না। তাহলে এইটার ক্ষেত্রে বলা হয় এই যে তোমার ঝুঁকি নাই, তুমি ঝুঁকি ছাড়া একটা বিজনেস একটা ক্ষেত্রে তুমি টাকা ইনভেস্ট করে বা টাকা রাখতে পারছো, তুমি একটা নির্দিষ্ট সময় শেষে টাকাটা উঠায় নিতে পারছো, আর এই যে সুদটা তুমি পাচ্ছো, তাহলে এটাকেই বলা হয় হচ্ছে তোমার পরোক্ষ বিনিয়োগ। এবং এক্ষেত্রে অবশ্যই তোমার কোনোরূপ ঝুঁকি বহন করা লাগছে না। এই সকল ঝুঁকিটা কে বহন করে? তোমার যে বিক্রি করে অথবা ইস্যুকারী প্রতিষ্ঠান, অর্থাৎ তুমি যদি কোনো ব্যবসায় বিনিয়োগ করো সেক্ষেত্রে যেই প্রতিষ্ঠান সে ঝুঁকিটা বহন করবে, আর ব্যাংকে করলে ব্যাংক ঝুঁকি বহন করবে তার লাভ লোকসানের, কিন্তু তোমাকে আলাদা করে কোনো ঝুঁকি বহন করতে হবে না। আচ্ছা, সঞ্চয়পত্রটাও সেম। আমরা হচ্ছে বিভিন্ন সঞ্চয়পত্র, বন্ড, ডিবেঞ্চার, এগুলো অনেক নাম শুনেছি না? ছোটবেলায় 500 টাকা, 100 টাকা এরকম সঞ্চয়পত্র কিনতাম, তারপর হচ্ছে লটারি হতো, বা এছাড়াও বিভিন্ন সঞ্চয়পত্র মানুষ কিনে রাখে। তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় সঞ্চয়পত্রে তুমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাও, যেটার জন্য তোমার এক্সট্রা করে পেও করতে হয় না, এবং এটা তোমার কোনো ভয় থাকে না যে আমাকে হয়তো এই মাসে দিবে না বা অন্য মাসে দিবে না। এটা তোমার ফিক্সড একটা অ্যামাউন্ট থাকে। তো এটা হচ্ছে তোমার ঝুঁকিবিহীন একটা পরোক্ষ বিনিয়োগ, যেটাকে ডেট ইনস্ট্রুমেন্ট বলা হয়, ঋণ পণ্য। ঠিক আছে, ওকে। পরোক্ষ বিনিয়োগের আর একটা উদাহরণ বলা যায়, সেটা হচ্ছে মূলধনী পণ্য। মূলধনী পণ্য বলতে তোমার সাধারণত স্টক এক্সচেঞ্জ, আমরা যেটাকে শেয়ার বাজার বলে জানি, আমরা অনেক শেয়ার বাজারের নাম শুনেছি, তাই না? শেয়ার বাজার কোনো কোম্পানির হচ্ছে আহ কোনো একটা কোম্পানির ইকুইটি বা ইনস্ট্রুমেন্ট। একটু আগে যেটা বললাম যে কোনো একটা কোম্পানি যদি তার কোনো একটা নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে তার কোম্পানির কোনো একটা পার্সেন্ট হচ্ছে বিক্রি করলো বা হচ্ছে শেয়ার করলো, তো এটা তো কোম্পানির ক্ষেত্রে। এ ধরনের বিনিয়োগে কোম্পানির লভ্যাংশ প্রাপ্তির পাশাপাশি ঝুঁকিও বহন করতে হয়। আচ্ছা, এক্ষেত্রে তোমার কিছু ঝুঁকি নিজেরও বহন করতে হবে, কারণ তুমি যখন একটা শেয়ার কিনে নিলা, তুমি ধরো কোনো একটা কোম্পানির 5% শেয়ার কিনে নিলা, তাহলে পুরো কোম্পানির ওই 5%-এর উপর যতটুকু ক্ষতি হবে ততটুকু ঝুঁকি তোমাকে বহন করতে হবে, আর 5%-এর উপর যতটা এক্সট্রা লাভ হবে সেটা তুমি পাবা। তাহলে এই ধরনের ক্ষেত্রে, কারণ কি সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানি কি শেয়ার বাজারে মূল্য পরিবর্তন হয়। তুমি ধরো আজকে তুমি কোনো একটা তুমি শেয়ার কিনলা, কোনো একটা কোনো একটা কোম্পানির কাছ থেকে তুমি 5,000 টাকা দিয়ে কোনো একটা শেয়ার কিনলা। এটা হচ্ছে তোমার 2024 সালে ধরো তুমি হচ্ছে এই শেয়ারটা কিনলা। এখন তুমি 2025 বা 2026 আসতে আসতে ধরো তোমার এই শেয়ারটার দাম হলো 10,000 টাকা। তাহলে এই যে তোমার শেয়ারের মূল্যটা বৃদ্ধি পেলো না? তাহলে এই মূল্যটা তো কম বেশিও হতে পারে। আবার ধরো এই বছর, আমরা তো 1 বছর হিসাব করলাম, মাঝামাঝি পর্যায়ে কোনো একটা সময় শেয়ারের মূল্য কমেও যেতে পারে, শেয়ারের বাজার অনেক আপ ডাউন হয়। তো এই শেয়ারের মূল্য যে কম বেশি হয়, এটার উপর তোমার শেয়ার যেটা তুমি কিনেছো, যে যত টাকা ইনভেস্ট করে, সেইটাও তোমার হচ্ছে যে মুনাফাটা আসবে সেটার উপর ডিপেন্ড করবে, এবং এতটুকু ঝুঁকি তোমার নিজেকে বহন করতে হবে। তো আমরা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আরেকটু ধারণা নিই। স্টক এক্সচেঞ্জটা মূলত তোমার একটা বাজার, যেখানে বিভিন্ন শেয়ার অথবা অন্যান্য বিভিন্ন সিকিউরিটিজ বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন করা হয়। সাধারণত শেয়ার বাজারে কারো কোম্পানির সে বলে যে আমি এত পার্সেন্ট বিক্রি করবো এত টাকার বিনিময়ে। শেয়ার বাজারের ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অবশ্যই তোমার এই শেয়ার বাজার সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, কারণ এখানে তোমার হিউজ কম্পিটিটর আছে। তোমার যেমন বিক্রেতা অনেক বেশি, সেরকম ক্রেতাও কিন্তু অনেক বেশি। তো তোমাকে বুঝে শুনে, তোমার যদি ব্যবসাটা সম্পর্কে বা ওই কোম্পানিটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকে, তাহলে কিন্তু শেয়ার বাজারে লস করার অনেক চান্স আছে। আমরা অনেক সময় শুনি না শেয়ার বাজারে একদম টাকা ইনভেস্ট করে অনেক টাকা লোকসান হয়ে গেছে, আবার অনেকে শুনি যে শুধু শেয়ার বাজারে ইনভেস্ট করেই তার অনেক টাকা সে ইনকাম করছে। তাই অবশ্যই এখানে তোমাদের কন্ডিশন হচ্ছে, পরোক্ষ বিনিয়োগ তুমি যখন শেয়ার বাজারে করবা, তোমার অবশ্যই এটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা করে নিতে হবে যে কোন কোম্পানির। তুমি সাধারণত এটার ক্ষেত্রে দেখা হয় বিগত কয়েক বছরের ওই কোম্পানির ডেটা দেখা হয়,
যে এই কোম্পানির সেল কেমন হয়েছে বা কেমন মানুষ কিনেছে, কেমন লাভ লোকসান হয়েছে, এই ব্যাপারগুলো সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা নিয়ে বলা হয় যে তুমি শেয়ার বাজারে ইনভেস্ট করবা। তো বাংলাদেশে দুইটা শেয়ার স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো বাংলাদেশে আমরা বিভিন্ন শেয়ার বাজার যে নাম শুনি, তাহলে অবশ্যই এই দুইটা মনে রাখবো যে বাংলাদেশে আমাদের দুইটা শেয়ার বাজার আছে, একটা হচ্ছে ঢাকা আর একটা চট্টগ্রাম, এই দুইটা বাংলাদেশের। আচ্ছা আচ্ছা, এরপর আর একটা উদাহরণ দেখি পরোক্ষ বিনিয়োগের। সেটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ব্যবসায় মূলধনী পণ্য। এটা সাধারণত বলা হয় যে তোমার হচ্ছে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও বিশ্বাসের ভিত্তিতে ব্যবসায় অর্থ বিনিয়োগ করা হয়, তখন তাকে প্রাইভেট ইকুইটি বলা হয় অথবা বিনিয়োগ বলা হয়। এটা বলা হয়েছে, ধরো তোমার কয়েকটা ফ্রেন্ড মিলে তোমার হচ্ছে কোনো একটা ফ্ল্যাট, বর্তমানে যে ডেভেলপারের কাজ হয়, যে তোমার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে নিচে, তারা তারা একটা বিল্ডিং করছে কোনো একটা জায়গায়। এখন তোমাকে বললো যে তুই আমাদের কাছ থেকে একটা ফ্ল্যাট কেন, ভবিষ্যতের ইনভেস্ট হয়ে থাকবে। তাহলে হচ্ছে যে এই ফ্ল্যাটটার দাম কম বেশি হবে, নিজেও থাকতে পারে অথবা সে ভাড়া দিতে পারে, বা ভবিষ্যতে যখন দাম বাড়বে সে বিক্রি করে দিবে। এই যে একটা ক্ষেত্র, এখানে কি তোমার ফ্রেন্ডরা তোমাকে বললো, তুমি সেই অনুযায়ী ওখানে ইনভেস্ট করবা। তাহলে এই যে একটা বিশ্বাসের সাথে তুমি তোমার ব্যক্তিগত সম্পর্ক থেকে কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা জায়গায় এই যে বিনিয়োগটা করলা, অবশ্যই ফ্ল্যাটের দাম 1-2 টাকা না, অনেক বড় একটা ইনভেস্ট তুমি করবা, এটাকে সাধারণত বলা হয় প্রাইভেট ইকুইটি। তোমার হচ্ছে এখানে সাধারণত দেখায় নিজেদের মধ্যে একটা চুক্তি করা হয় এই বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা সম্পূর্ণভাবে, এবং এটার ক্ষেত্রে বলা হয় চুক্তির শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এক পক্ষ অপর পক্ষের সাথে তারা একটা চুক্তিতে বসে। এখানে কিন্তু কোনো বাজারের উপর নির্ভর করে না যে আমার দামটা এত থাকলে আমি তোমাকে এত দেব। এখানে তারা প্রথমেই একটা চুক্তি করে নেয় যে যদি এই এটা থেকে, এই ইনভেস্টটা থেকে তোমাকে হচ্ছে আমি এত% টাকা দিব বা এত টাকা দিব, সেই শর্তে তুমি রাজি থাকলে তুমি ব্যবসাটাই ইনভেস্ট করবা। তাহলে এই যে তোমার একটা চুক্তি করলো, এবং এটা সাধারণত দ্বিপক্ষীয় হয় আর ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে, কারণ অবশ্যই তোমার যদি খুব একটা লস হয়, এখন তোমার এখানে আইনগতভাবে কিন্তু কোনো কাগজপত্র হয়তো থাকছে না, তাহলে এক্ষেত্রে তুমি অবশ্যই একটা বিপদে পড়বা। যে হুট করে যদি, আমরা অনেক সময় শুনি না যে তোমার হচ্ছে লস খাইছে চলে গেছে, সে তাকে হচ্ছে ফ্ল্যাট বুঝায় দেয় নাই, বা কোনো একটা কোম্পানি যেহেতু আইনগতভাবে সে বাধ্য থাকে না, শুধু একটা চুক্তি কাগজ কলমে সই হয়, সেক্ষেত্রে সে তার উপর কোনো কেস বা কোনো আইনি ব্যবস্থা নিতে পারে না। এক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে সে অনেক সমস্যার সম্মুখীন হয় যদি সে ব্যবসায় লোকসান হয়ে তাকে যদি বলে যে না আমি তোমাকে টাকাটা ফেরত দেব না। আবার এক্ষেত্রে এমনও হয় যে হুট করে সেই বিজনেসটা অনেক ভালোভাবে চললো এবং অনেক বেশি টাকা আসলো, সেক্ষেত্রেও কিন্তু যেটা তোমার চুক্তিতে নির্ধারিত হয়েছিল যে তোমাকে এত টাকা দিবে, সেটাই তোমাকে দেয়, এর বেশি কিন্তু দেয় না। দ্বিপক্ষীয় হয় বলতে এখানে বোঝাচ্ছে তোমার তুমি তোমার ফ্রেন্ডের সাথে যে একটা বিজনেস করো, এখানে কিন্তু তুমি একটা চুক্তি সাইন করো, আবার তোমার ফ্রেন্ডের যে অরিজিনাল মূল বিজনেসটা তারা হয়তো কোন একটা প্রতিষ্ঠানের সাথে করছে বা কয়েকজন ফ্রেন্ড মিলে করছে, বা সে আলাদা আর একটা চুক্তি করে, এর জন্য এটা দ্বিপক্ষীয় চুক্তি হয়। আচ্ছা, তাহলে পরোক্ষ বিনিয়োগের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে মূলধনী পণ্য, সেটা হচ্ছে ব্যাংকের মেয়াদি আমানত সঞ্চয়পত্র। আর একটা আমরা কি বলছি, স্টক এক্সচেঞ্জ। আর একটা হচ্ছে তুমি প্রাইভেট বা ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠানে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে তুমি যদি ইনভেস্ট করো। এটা কেন পরোক্ষ বিনিয়োগ? তুমি কিন্তু সরাসরি ব্যবসাটার অন্তর্ভুক্ত না, তুমি আরেকজনের মাধ্যমে তুমি দ্বিতীয় বা তৃতীয় পক্ষ হিসেবে সেই ব্যবসাটায় যুক্ত হচ্ছ, এর জন্য এটাও তোমার পরোক্ষ বিনিয়োগের অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা গেল পরোক্ষ বিনিয়োগ। আমরা প্রত্যক্ষ বিনিয়োগের একটু উদাহরণ দেখি। আচ্ছা, স্থাবর সম্পদ নিয়ে বলা আছে। প্রত্যক্ষ বিনিয়োগের প্রথমেই হচ্ছে
স্থাবর সম্পদ। স্থাবর সম্পদটা সাধারণত এমন কোনো একটা সম্পদ বোঝায় যে সম্পদটা তোমার মালিকানা হস্তান্তর করা যায়, কিন্তু সম্পদটা স্থানান্তর করা যায় না। এমনকি অবশ্যই ভূমি, দালান কোঠা। তাহলে তোমার যদি একটা জমি থাকে, তাহলে সেই জমিটা কি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবা? তোমার যদি সিলেটে কোনো জমি থাকে, তাহলে কি তুমি সেটাকে ঢাকায় নিয়ে আসতে পারবা? না। তুমি সর্বোচ্চ কি করতে পারো, তুমি সিলেটের জমিটা বিক্রি করে ঢাকায় নতুন করে একটা জমি কিনতে পারো। এই ধরনের যে সম্পদগুলা, বা বিল্ডিং এর ক্ষেত্রেও তোমার যদি ফ্ল্যাট থাকে বা বিল্ডিং থাকে, তোমার ঢাকায় হয়তো কোনো ফ্ল্যাট আছে, তুমি হয়তো শিফট করে কক্সবাজার চলে যেতে চাচ্ছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি কক্সবাজার এই বিল্ডিংটা উঠাই নিয়ে যেতে পারবা না। তাহলে তোমাকে অবশ্যই এটা ভাড়া দিয়ে যেতে হবে অথবা বিক্রি করে যেতে হবে, তারপর কক্সবাজার যে তোমাকে নতুন একটা বিল্ডিং করতে হবে বা ভাড়া নিতে হবে। তাহলে এই ধরনের যে সম্পত্তিগুলা, যেগুলা হচ্ছে তোমার মালিকানা শুধু স্থানান্তর করা যায়, তাহলে তুমি অবশ্যই যখন বিক্রি করে দিবা, সেটার মালিকানা কি পরিবর্তন হয়ে যাবে। যেটার মালিকানা স্থানান্তর করা যায়, কিন্তু কি সম্পদটা বা তোমার হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না, এগুলো সাধারণত স্থাবর সম্পত্তি বলা হয়। তোমার উদাহরণ দেওয়া আছে ভূমি, দালান কোঠা। এটা তোমার কোনো একটা ফ্যাক্টরি হতে পারে, তুমি কোনো একটা কোম্পানির নিজের নামে তৈরি করেছো, অথবা কোনো একটা দোকানের শোরুম হতে পারে। তুমি হচ্ছে শোরুমটা, এখানে শোরুম বিক্রি করে তুমি অন্য জায়গায় শোরুম নিতে পারবা। ঢাকায় তোমার শোরুম আছে, তুমি খুলনাতে শোরুম নতুন করে কিনতে হবে, অথবা তুমি ওখানে আরেকটা শোরুম দিতে পারবা, কিন্তু এই শোরুমটাই উঠায় নিয়ে যে তুমি ওখানে নিতে পারবা না। শোরুমের ভিতরের জিনিসপত্র অবশ্যই তুমি নিয়ে যেতে পারবা, কিন্তু তাহলে কি এই যে মালিকানাটা পরিবর্তন হচ্ছে আর তোমার সম্পদটা পরিবর্তন হচ্ছে না। তো স্থাবর এই সম্পদগুলোর ক্ষেত্রে তুমি যে ইনভেস্টটা করছো, তুমি যখন একটা জমি কিনছো, কোনো একটা বিল্ডিং কিনছো, বা কোনো একটা ফ্ল্যাট কিনছো, অথবা কোনো একটা কোম্পানি তৈরি করছো, এই জিনিসগুলোতে তুমি তো একটা টাকা ইনভেস্ট করার মাধ্যমে শুরু করছো, তাই না? তাহলে এই যে তুমি সরাসরি টাকা ইনভেস্ট করছো না, তুমি হচ্ছে যে একটা জমি কিনলা, এটা তুমি নিজের নামে কিনলা, সরাসরি তুমি এখানে ইনভেস্ট করছো। তুমি একটা কোম্পানি তৈরি করলে, সেটা তোমার নিজে প্রত্যক্ষভাবে সেটার সাথে যুক্ত থেকে কোম্পানিটা শুরু করতে হবে, বিজনেসটা শুরু করতে হবে। তাই স্থাবর সম্পদের এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ বিনিয়োগের অন্তর্ভুক্ত। এছাড়া আরো কিছু উদাহরণ আছে। স্বর্ণ ক্রয়, এটা আগের এখনো অনেকটা আছে, তবে আগের থেকে অনেকটা কম। যে মানুষ বলতো যে স্বর্ণ হচ্ছে সম্পদ, সোনা, রূপা, এগুলা কিনে রাখতে বলতো বা কিনে রাখে, তাই না? যে ভবিষ্যতে কখনো কাজে লাগবে। শুধুই সৌন্দর্যের জন্য কিনে রাখা হয় এমন না। যে তোমার যদি স্বর্ণের ভরি, হয়তো তোমার কোনো একটা বিপদে তুমি স্বর্ণটা বেচে হয়তো তোমার সেই বিপদটা মেটাতে পারলা, বা স্বর্ণের দাম যখন বাড়বে তুমি তখন বিক্রি করে ফেলতে পারবা। সাধারণত স্বর্ণ ক্রয়কে একটা ইনভেস্ট বলা হয়, এবং এটা হচ্ছে প্রত্যক্ষ বিনিয়োগের অন্তর্ভুক্ত। এছাড়া জমি বা ফ্ল্যাট ক্রয় অলরেডি বলছি। এছাড়া বলছে দেখো, মৌসুম ভিত্তিক কোনো ফলে বিনিয়োগ। মৌসুম ভিত্তিক কোনো ফলে বিনিয়োগ, এটা তোমার যে কোনো কিছু হতে পারে, শুধু যে ফল এমন না। তুমি কাঁচা শাক সবজি যে কোনো কিছু হতে পারে। এগুলো তুমি হচ্ছে যে একটা ছোটখাটো একটা বিজনেস করতে চাচ্ছ, যে তুমি হচ্ছে সবজি কিনে রাখলা, অথবা তুমি ফল কিনে রাখলা, সিজনালি যেই ফলটা যখন হয় ওটা তুমি বিক্রি করতে চাচ্ছ। এই যে এটার ক্ষেত্রে তুমি যে সরাসরি ইনভেস্ট করে তুমি যে ব্যবসাটা করতে চাচ্ছ, এটাও প্রত্যক্ষ বিনিয়োগের অন্তর্ভুক্ত। কিন্তু এই ধরনের ক্ষেত্রে তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ফলগুলো কিন্তু পচনশীল। তুমি যদি ধরো এখন আমের সিজন, তুমি যদি একসাথে অনেক মনকে মন আম কিনলা, যে তোমার তো একটা ধারণা আছে না, তুমি কোন তুমি প্রথমে বাজার পর্যবেক্ষণ করবা যে আমি এই এলাকায় যদি বিজনেস করি তাহলে আমার কতটা বিক্রি হবে। তো সেই ধারণা করে তুমি যদি প্রয়োজনের অধিক, তোমার অল্প কিছু হয়তো কম বেশি করা যায়, যে নিজের নিয়ে নিলাম বা অল্প দামে বিক্রি করে দিলাম, কিন্তু সেই পরিমাণটা যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তুমি যদি না বুঝে অনেক বেশি ফলে ইনভেস্ট করো, অথবা শাকসবজি গ্রাম থেকে কিনে নিয়ে আসো বা পাইকারি দরে কিনে নিয়ে আসো, যেটা তোমার যতটা কিনে আনলা ওইটা বিক্রি হলো না, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার এই বিনিয়োগে লস খাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে তোমার অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে তুমি এই পচনশীল দ্রব্যগুলোর ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিতে হবে।
যে তোমার কতটা প্রয়োজন, তুমি কতটা কিনছো, সেই অনুযায়ী তোমার বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগটাকেও সাধারণত প্রত্যক্ষ বিনিয়োগ বলা হয়। আচ্ছা, বলা হয় যে এই প্রত্যক্ষ বিনিয়োগে ব্যবসায় বিনিয়োগটা খুব ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন বলা হয়? তোমাদের যদি মনে থাকে, আমরা বলছি যে যেই ব্যবসায় ঝুঁকি বেশি সেই ব্যবসায় কি মুনাফাও বেশি থাকে। ঝুঁকি বেশি হলে মুনাফাও বেশি থাকে। তাহলে তোমার প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি কেন বলা হচ্ছে? সেটা হচ্ছে, তুমি যখন সরাসরি কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করো, তোমার কিন্তু আর কোনো অপশন নাই যে অন্য কেউ তোমাকে টাকা দিচ্ছে বা অন্য কারোর উপর তুমি হচ্ছে বোঝাটা চাপাই দিবা, বা কোনো তোমার অপশন আছে। তোমাকে কি সমস্তটা নিজেকে বহন করতে হবে। এই জমি কেনা থেকে, ভূমি কেনা থেকে, তুমি যদি কাগজপত্রের কোনো সমস্যার কারণে যদি তোমার লস হয় বা জমিটা তুমি পরবর্তীতে বিক্রি করতে যে সমস্যায় পড়ো, সেক্ষেত্রে পুরো ঝুঁকিটা কি তোমার বহন করতে হবে। আর যদি এই জমিটা থেকে ভবিষ্যতে তোমার এটার অনেক বেশি দাম বেড়ে যায়, তখন তুমি একটা অনেক বেশি দামে জমিটা বিক্রি করতে পারো, অথবা বিল্ডিং তৈরি করে ভাড়া দিতে পারো, অথবা তুমি নিজে যে কোম্পানি তৈরি করছো, কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করছো, তোমার কোম্পানিটা যদি খুব ভালো একটা পর্যায়ে চলে যায়, যে তোমার কোম্পানিটা থেকে অনেক বেশি লাভ আসছে, সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেও শেয়ার বিক্রি করতে পারো। কিন্তু এই যে কোম্পানি থেকে সমস্ত যেই লস আসবে, সেক্ষেত্রে সমস্ত যদি কোনো লস আসে বা কোনো একটা এমন কোনো সিচুয়েশন আসে, সেটা প্রাকৃতিক কারণে হতে পারে বা কোনো একটা অনিশ্চয়তার জন্য হতে পারে, সমস্ত ঝুঁকিটা কি তোমার বহন করতে হবে। আর অবশ্যই তোমার এটা থেকে যদি লাভ আসে, তাহলে অবশ্যই তোমার এখানে মুনাফাও বেশি, সমস্ত মুনাফাটা তুমি পাবা। তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের প্রত্যক্ষ বিনিয়োগের উদাহরণ। আচ্ছা, জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ। আচ্ছা, একটু কমেন্ট করি। শেয়ার কি এই কয়টাই না? আচ্ছা, শেয়ার বলতে একজন কমেন্ট করছে শেয়ার কি। শেয়ার বলতে শেয়ার বাজারের তোমার মূলত এটা বুঝাচ্ছে, সহজ বাংলায় যদি বলি, ভাগ করা। তোমার যদি কোনো একটা কোম্পানি, ধরো তোমার একটা নিজস্ব কোম্পানি আছে, তুমি কি করলা, তোমার কোম্পানির 100%, পুরো কোম্পানিটাই কি তোমার। তাহলে এই 100% থেকে তুমি কি বললা, 5% তুমি বিক্রি করে দিতে চাও, অথবা তুমি চাও যে কেউ হচ্ছে কিনে নিক, কারণ তোমার হয়তো খরচ তুমি উঠাতে পারছো না, বা তোমার মনে হচ্ছে যে তোমার টাকা দরকার। তাহলে এই যে তুমি 5% তুমি কাউকে একজনের কাছে বিক্রি করে দিচ্ছ, অবশ্যই সেটা দলিলের মাধ্যমে চুক্তি করে, যে তুমি তাকে হচ্ছে কত টাকার বিনিময়ে, তোমার কোম্পানির একটা বর্তমান বাজার মূল্য নির্ধারিত হবে, তারপর সেই অনুযায়ী 5%-এর দাম কত আসে, তুমি তাকে কত টাকায় দিতে চাচ্ছ, এবং এই 5%-এর জন্য সে মাসে মাসে কত টাকা প্রফিট পাবে বা মুনাফা পাবে। এই জিনিসটা যে তুমি দিচ্ছ, এই যে 5% তুমি তাকে দিয়ে দিচ্ছ, এটাই সাধারণত বলা হয় শেয়ার। তো শেয়ারের বিভিন্ন ধরন আছে। তুমি যদি খুব ক্ষুদ্র পরিসরে চিন্তা করো, তাহলে ছোট কোনো ব্যবসা হতে পারে, দুই বড় কোম্পানির ক্ষেত্রে শেয়ার মার্কেট। এবং আমরা স্টক এক্সচেঞ্জে যেটা হয়, ওখানে তোমার একসাথে ধরো 100, 200, 300 কোম্পানির তোমার হচ্ছে ডেটা দেওয়া থাকে। তারা এক একটা কোম্পানির এক এক রকম ডিমান্ড থাকে। কোনো কোনো কোম্পানি 50%-ও বিক্রি করতে চায়, কোনো কোনো কোম্পানি 1%-ও বিক্রি করতে চায়। তো একটা তোমার ওখানে বলা হয় যে এটা তোমার অনেকটা যদি বলি অনলাইন মার্কেটিং এর মতো। তোমার হচ্ছে যে তোমার যে বিক্রি করে সেও থাকে এবং বিনিয়োগকারীও থাকে। তো ওখানে সাধারণত যে শুধু মানুষ বিনিয়োগ করতে যায় তা না, মানুষ হচ্ছে অনলাইনের মাধ্যমে সে হচ্ছে তার শেয়ারটা বিক্রি করার জন্য ওখানে দেয়।
আর সুযোগ থাকে যে বিনিয়োগ করবে তার কাছেও সুযোগ থাকে, সে তার কোম্পানির তার অবশ্যই কিছু চুক্তি থাকে, শর্ত থাকে যেগুলো তাকে পূরণ করতে হয়, যে তাকে হচ্ছে তার কোম্পানির লাভ লস বা কি পজিশনে আছে, সে কেন 5% বা 10% সে কেন এত টাকায় বিক্রি করবে, এই জিনিসটা আহ তাকে উল্লেখ করে দিতে হবে এবং এগুলো দেখে যাচাই বাছাই করে তুমি হচ্ছে সেখানে তুমি ইনভেস্ট করতে পারো। তো এটা যখন একটা বড় পরিসরে হয় সেটাকেই বলা হয় শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জ। আর ক্ষুদ্র পরিসরে হলে বলে যে কোনো একটা কোম্পানির শেয়ার বিক্রি করলো সে। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ। জমি বা ফ্ল্যাটে বিনিয়োগের ক্ষেত্রে তোমার এখানে বলা হয় একটা কথা, যে এই বিনিয়োগে স্বাভাবিকভাবে লাভজনক, অর্থাৎ এই বিনিয়োগের ক্ষেত্রে তোমার ঝুঁকিটা তুলনামূলকভাবে কম হয়। কিসের তুলনায় কম হয়? তোমার হচ্ছে ওই যে মৌসুমী ভিত্তিক ফল বা স্বর্ণের দাম, এই জিনিসগুলোর ক্ষেত্রে এটাতে কম হয়। কেন? কারণ হচ্ছে সাধারণত খুব বেশি তোমার আনসার্টেন কোনো একটা ঘটনা না ঘটলে সাধারণত কোনো একটা এলাকার জমির দাম হুট করে একেবারেই পড়ে যায় না, তোমার মোটামুটি একটা স্ট্যাবল পজিশনে থাকে। বরং বর্তমানের বিবেচনা যদি তুমি করো বর্তমান যুগে, তাহলে অবশ্যই তোমার জমির দামটা প্রতিনিয়ত বাড়তে থাকে। তাই না? আমরা বলি যে কোনো রাস্তা, আমরা যে এলাকায় থাকি আমরা সচরাচর বলি, বা আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে যাই আমরা বলি না যে এই রাস্তাটা এমন ছিল, এখন হচ্ছে পাকা বাড়ি হয়ে গেছে। বা তোমাদের আব্বু আম্মুর কাছে গল্প করতে শুনবা যে আগে আমরা এভাবে গ্রামে আসতাম, মাটির বাড়ি ছিল অথবা একদম কাঁচা রাস্তা ছিল, এখন হয়তো তোমার যানবাহনের সংখ্যা যেমন বাড়ছে সেরকম রাস্তা পথঘাট পুরো এনভায়রনমেন্টেই চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি উন্নত হয়েছে। তাহলে অবশ্যই উন্নত হওয়ার সাথে সাথে ওই এলাকার কি সবকিছুর দাম বেড়েছে। তো এগুলোর কি জমির ক্ষেত্রে সাধারণত দামটা তুলনামূলকভাবে বাড়ে, এর জন্য ঝুঁকিটা কম ধরা হয়। এটা খুব রেয়ার কেস হয় যে জমির দামটা কমে যায়, বা কমলেও খুব মোটামুটি নির্দিষ্ট খুব কম পরিমাণে কমে। এখন এই যে জমি নিয়ে আমরা অনেক আলোচনা করছি, বিগত ক্লাসেও কিন্তু আমরা জমির বা ফ্ল্যাট কেনাকাটা কেনা নিয়ে অনেক কথা বলছি। তো এই যে এই জমির ক্ষেত্রে বিনিয়োগের পূর্বে তোমার 2-3টা জিনিস খেয়াল রাখতে হবে খুবই সতর্কভাবে। এটা বর্তমানে আমরা বলি যে আমরা অনেক আধুনিক হয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি। শুধু যে গ্রামে হয় ব্যাপারটা এমন না, হয়তো গ্রামের জিনিসগুলো বেশি ফোকাস হয়, কিন্তু শহরে বলো বা যে কোনো তুমি একটু খোঁজ নিয়ে দেখবা তোমার নিজের পরিবারের না হলেও আশেপাশে এটা খুব কমন, যে জমি নিয়ে একটা মারামারি বা খুব ঝগড়া বিবাদের কারণে অনেক সময় প্রাণও চলে যায়, আবার খুব সম্পর্ক শেষ হয়ে যায়, তাই না? ভাই বোনের সম্পর্ক বলো, বাবা মা বলো, আত্মীয় স্বজনের মধ্যে অনেক সম্পর্ক খারাপ হয়, তাই না? এটার মধ্যে কিন্তু একটা মূল কারণ হচ্ছে যে কাগজপত্র, তাই না? হুট করে এখন তোমার বাবার কোনো ভাই যদি হুট করে বলে তোমাদের দাদার কোনো সম্পত্তি নিয়ে যে এই জায়গাটা আমার, সে কি চাইলেই হুট করে সেটা নিতে পারবে? সে দুইটা সময় নিতে পারবে। সে যদি কাগজে কোনো একটা কনফিউশন করে সে নিজের নামে করাই নিছে, অথবা কাগজে কোনো ভুল আছে। এবং এলাকার ক্ষেত্রেও সেম, যে জায়গা দখল করে ফেলে। জায়গাটা কখন দখল করবে? এই জায়গাটা ধরো তুমি একটা জায়গা জমি কিনেছো, তো সেখানে যদি তোমার আইনি ভাবে সকল কাগজপত্র ঠিক থাকে, তাহলে কি চাইলেই যে কেউ এসে তোমার ওই জায়গাটা দখল করতে পারবে? পারবে না কিন্তু। যদিও দখল করে তখন তুমি কি আইনের আশ্রয় নিতে পারবা, যে এই জায়গাটা আমার, এই যে তুমি ডকুমেন্টস দেখাবা, দলিল দেখাবা, এই যে এগুলো আমার নামে রেজিস্ট্রি করা, এই জায়গাটা আমি কিনেছি। তো তুমি সহজেই তোমার কি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবে। কিন্তু তোমার কাছে যদি কাগজপত্র না থাকে অথবা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার জমি যদি কেউ হুট করে দখল করে বা এই ধরনের সমস্যায় পড়ো, তাহলে কিন্তু হুট করে তুমি সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবা না। তাহলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? সেটা হচ্ছে এই যে বললাম দলিল ও কাগজপত্র, আর একটা হচ্ছে মালিকানা পরিবর্তনের বিধিবিধান সম্পর্কে। অবশ্যই জমির আমরা হচ্ছে তোমরা যদি কখনো বাসা বাড়িতে দেখো, তোমাদের বাবা মা বা তোমাদের আত্মীয় স্বজন
যদি জমির রেজিস্ট্রি করা দেখো বা জমি কেনা বেচার কোনো একটা প্রক্রিয়া দেখো, তাহলে দেখবে এটা কিন্তু মোটামুটি একটা লং প্রসেস হয় এবং এটাতে একটু ঝামেলা হয় আসলে। ঝামেলাটার কিছু কারণ অবশ্য আমাদের তোমার এটাও হতে পারে যে তোমার যদি সরকারি জমি হয় বা সাধারণত এই রেজিস্ট্রি গুলা যে অফিসে করা হয় বা দলিলের যে এই কাগজপত্র গুলা, এগুলো একটু লেন্দি প্রসেস হয়। কোনো একটা জায়গায় গেলা আর তোমাকে বলে যে আপনি 1 সপ্তাহ পর আসেন, অথবা এই সাইনটার জন্য তোমাকে একবার এখানে যেতে হবে, একবার ওইখানে যেতে হবে, এগুলো বিভিন্ন টার্মস আছে। তো মালিকানা পরিবর্তন মানে হচ্ছে একটা জমি তোমার ছিল, তুমি আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছ। তাহলে তুমি জমিটা কেনার সময় তোমার যে এত কাগজপত্র সাইন করতে হয়েছে, এত সাইন নিতে হয়েছে, এই যে টাকাগুলো দিলা, তোমার নামে রেজিস্ট্রি হলো, তারপর তোমার অবশ্যই ওই জমিটা তোমার মানে কি একটা সরকারি ভাবে একটা হিসাব হয়ে গেল না খাতায় যে এই জমিটা তোমার নামে। তাহলে মালিকানা পরিবর্তনের সময় কি তোমার থেকে তার কাছে যাবে, সে কত টাকা দিয়ে কিনছে, কিভাবে কিনছে, কাগজপত্র সবকিছু আবার কিন্তু সেম প্রসেসে, অনেক লেন্দি একটা প্রসেস। তাহলে এই যে তোমার অবশ্যই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে যে কোনো কিছু যাতে বাদ না পড়ে। তুমি ধরো কিনলা, সে এমন ভাবে কোনো একটা কাগজ করলো, তোমার এই জমির কেনা বেচা সম্পর্কে ধারণা নাই, তাই তুমি বললা যে এই যে প্রাইভেট যেটা ওইটা আমরা বললাম যে ব্যক্তিগত ভাবে তুমি কারো কাছ থেকে যদি কেনো, তাহলে সে তোমাকে এমন কিছু একটা করলো, সে ইচ্ছাকৃত কোনো একটা কাগজে ভুল করে রাখলো। তো আমরা জানি, তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে সে পরবর্তীতে যদি দাবি করে যে এই যে আমার কাগজপত্র, আমি এই জমিটার মালিক, এখন তুমি কাগজপত্র শো করতে যে অথবা তুমি কোনো একটা অফিসে যে জানতে পারলা আইনি ব্যবস্থা নিতে যে যে তোমার নামে আসলে পুরাপুরি রেজিস্ট্রি হয়নি, সে কাগজে কোনো একটা ইচ্ছা করে হয়তো সমস্যা করে রাখছে। সমস্যাগুলো কিন্তু মূলত এই কারণেই হয়। তো এর জন্য এই মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে তোমার কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই ব্যাপারগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, জমি বা ফ্ল্যাটের উপর আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। জমিতে খাজনা দিতে হয়, আমরা খাজনার নামটা শুধু শুনেছি। এখন তুমি যদি ঠিক সময় মতো খাজনা পরিশোধ না করো, তাহলে কিন্তু সরকার তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাহলে তুমি যে জমিটা কিনছো, অবশ্যই সেটা কেনার আগে তোমার দেখতে হবে যে তুমি ধরো এই যে জুন মাস, আজকে জুন 2024-এ তুমি কোনো একটা জমি কিনছো, তাহলে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে এর আগে যে মে মাস গেছে, মে 2024 পর্যন্ত ওই জমিতে তোমার খাজনা যে মালিক ছিল সে পরিশোধ করেছে কিনা। কারণ তুমি জুন মাস থেকে ওই জমিটার মালিক, মে মাস থেকে কিন্তু না। তাহলে মে মাস পর্যন্ত সে খাজনা পরিশোধ করেছে কিনা, অথবা কোনো ঝামেলা আছে কিনা, বা হতে পারে যে বিগত কোনো খাজনা বাকি আছে কিনা, বা সে পুরোপুরি দিছে কিনা, ঠিক মতো দেয় কিনা, এই ব্যাপারগুলো তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। নাই তো হুট করে দেখা যাবে হয়তো তুমি জমি নিয়ে নিলা, সবকিছু ঠিক আছে কাগজপত্র, হঠাৎ করে তুমি যখন জুন মাসের খাজনা দিতে যাচ্ছ, তুমি কি দেখলা তোমার কাছে হচ্ছে যে যত টাকা তোমার খাজনা দিতে হবে জমিটার ক্ষেত্রে, তোমার কাছ থেকে তার চেয়ে অধিক টাকা দাবি করছে বা বলছে যে আপনার তো খাজনা পরিশোধ হয়নি। এখন তুমি যদি তখন বলো যে এই জমির মালিক তো আমি জুন মাস থেকে, এর আগে তো আমি মালিক ছিলাম না, তাহলে কিন্তু তোমার কথা শুনবে না, তারা তারা বুঝলেও তোমার কথা শুনবে না। কারণ আইনে কাগজে কলমে এই জমিটার বর্তমান মালিক তুমি। তাহলে অবশ্যই এই সমস্ত ঝুঁকি তোমাকে বহন করতে হবে। তাহলে বিগত যেই খাজনাগুলো পরিশোধ করা হয়নি, অবশ্যই সেই খাজনা তোমাকে দিতে হবে। তাহলে এই খাজনার বিভিন্ন হচ্ছে কাগজ দেয়, বর্তমানে অনলাইনেও খাজনা হচ্ছে দেওয়া যায়। আমাদের অনলাইন খাজনা এগুলো সম্পর্কে তোমাদের বইয়ে মোটামুটি একটা ডিটেলস ধারণা দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা পড়বো। তো খাজনা অনলাইনে দিলেও সেটার যেমন একটা ডকুমেন্টস থাকে, অফলাইনে তুমি দিলেও তোমাকে একটা কাগজ দেয় খাজনার, সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, জমি কখনো কেনা বেচা করলে বা জমির কোনো সমস্যা হলে তুমি এই খাজনাগুলো দেখাতে পারবা। এটা তোমার একটা অনেকটা কিসের মতো, বাসায় যেমন থাকো তুমি বাসা ভাড়া দাও, ঠিক সেরকম তোমার নামে কোনো জমি থাকলে তোমাকে অবশ্যই খাজনা দিতে হবে। তুমি যদি ঠিক মতো বাসা ভাড়া না দাও, তোমার মালিক, বিল্ডিং এর মালিক বা ফ্ল্যাট মালিক কি তোমাকে সেই বাসায় রাখবে? রাখবে না কিন্তু। তাহলে খাজনা ব্যাপারটা অনেকটা এমন, তোমার উপর তারা তখন আইনি বিভিন্ন ব্যবস্থা নিতে পারবে। আচ্ছা, এছাড়া এই যে তোমার দলিল, ভুয়া কাগজপত্র, আর্থিক ক্ষতির পাশাপাশি আইনগত জটিলতাকেও
লক্ষ্য রাখতে হবে তোমার যে শুধু খাজনা না, আরো বিভিন্ন যে তোমার কাগজপত্র, ওই জমিতে কোনো সমস্যা আছে কিনা, অথবা এই জমিটা শুরুতে সে কার কাছ থেকে কিনেছে, অথবা কিভাবে নিছে, আশেপাশে আর কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত কাগজপত্র সবকিছু দেখে, এবং ওই কাগজটা তার সঠিক কিনা, তুমি তার কাছ থেকে যে কাগজটা কিনছো সেই কাগজটা যাতে ভুয়া না হয়, সেই কাগজ যাতে অরিজিনাল ডকুমেন্টস থাকে, সেগুলো দেখে তুমি অবশ্যই একটা জমি বা ফ্ল্যাট কিনবা। অর্থাৎ একটা জমি বা ফ্ল্যাট মানে কি, তোমার অবশ্যই এটা একটা বিনিয়োগ। আচ্ছা, এখানে প্রত্যক্ষ হবে। আচ্ছা, এরপরে দেখি দলিল কি। দলিল হচ্ছে এক প্রকার তোমার সত্ত্ব বা মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণক, যা দলিল নামে পরিচিত। এত বড় একটা কাগজ দেখবা, ঠিক আছে, দলিল থাকে। দলিল আমরা নাম অনেক শুনছি, তাই না? এটি দ্বারা জমি বা ফ্ল্যাটের উপর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মালিকানা নিশ্চিত হয়। তাহলে বলা হয় কোনো একটা জমিতে, জমির দলিলে কি লেখা থাকে, যে তুমি হচ্ছে সেই জমিটার মালিক, অথবা অন্য কেউ এটার মালিক কিনা। মালিকানা পরিবর্তন হলেও তার কাছ থেকে তোমার কাছে আসছে, সেটা একটা দলিলে সমস্ত ডিটেলসে লেখা থাকে। তো এই ব্যাপারটা, একটা দলিল যদি তোমার ক্লিয়ার থাকে, দলিলটা অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। এখানে বলছে যে রেজিস্ট্রিবিহীন মালিকানার দলিল আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তোমার কাছে দলিল আছে কিন্তু তুমি রেজিস্টার করোনি, অর্থাৎ তোমার হচ্ছে আইনি ভাবে ফাইনালি যে প্রক্রিয়াগুলো করতে হয়, যে তোমার বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে যেতে হয়, ভূমি অফিসে যেতে হয়, ওখানে যে তোমার যে কাগজপত্রগুলো সই করায় নিজের নামে, সমস্ত ডকুমেন্টস নিজের নামে করাতে হয়, সেটা রেজিস্ট্রেশন করা না পর্যন্ত ওই জমির মালিক কিন্তু তুমি হবা না। তাহলে শুধু দলিল থাকলে হবে না, অবশ্যই আমার একটা জমি আমার নিজের নামে, মানে সেই আমার অবশ্যই সেই জমির দলিল থাকতে হবে। দলিলে সমস্ত কিছু ক্লিয়ার ভাবে লেখা থাকে, এবং দলিল অবশ্যই রেজিস্ট্রি করে রাখতে হবে। তাহলে আমরা একটু দেখি দলিলে আসলে কি কি থাকে। আচ্ছা, এখানে অনেক কিছু নাম আছে, কিছু নাম আমরা জানি, কিছু নামের সাথে আমরা নতুন করে পরিচিত হব। তো আমরা আজকে দলিলের যে ব্যাপারগুলো থাকে, এগুলোর নাম সম্পর্কে জানবো। তোমাদের এই যে জমি বা ফ্ল্যাট সংক্রান্ত যে কাগজপত্রগুলা, বা কোন অফিসে যে তুমি কোন কাজটা করো, বিভিন্ন যে দপ্তরের নাম, সরকারি অফিসগুলোর নাম, এই সমস্ত কিছু তোমাদের এই অধ্যায়টার মধ্যে আছে। আমরা আশা করব যতটা সম্ভব হয় ডিটেলসে আলোচনা করার। তাহলে অবশ্যই প্রথমে কি থাকবে, মালিকানার তথ্যাদি থাকবে। তথ্যাদির মধ্যে কি আছে, যে বিক্রেতা ও ক্রেতা, অর্থাৎ তুমি যার কাছ থেকে কিনছো এবং যে বিক্রি করছে তার নাম থাকবে, এবং বর্তমান মালিকের নামও থাকবে। তারপর তোমার ঠিকানা থাকবে, ঠিকানার মধ্যে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, তোমার ছবি থাকবে, কোনো সেলফি না, সুন্দর পাসপোর্ট সাইজের ছবি থাকবে। তোমার স্বাক্ষর থাকতে হবে একদম ভ্যালিড, তোমার স্বাক্ষর থাকতে হবে। তোমার আঙুলের ছাপও এখানে নেওয়া হয়, শুধু যে কোনো একটা না, দুইটাই নেওয়া হয়। তোমার এনআইডি কার্ড থাকতে হবে অবশ্যই। তাহলে তোমার কিন্তু একটা জমি রেজিস্ট্রি করার সময় অবশ্যই তোমার এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড ছাড়া তুমি নিজের নামে তোমার কোনো জমি রেজিস্ট্রি করতে পারবে না। জমির অবস্থান হিসেবে জেলা উপজেলার নাম থাকবে, জমিটা কোন জেলাতে বা কোন উপজেলাতে আছে সেইখানের নাম থাকবে, মৌজা থাকবে, জেল নাম্বার থাকবে, সাবেক ও বর্তমান খতিয়ান নাম্বার থাকবে, সাবেক ও বর্তমান দাগ নম্বর সমূহ থাকবে, জমির শ্রেণী, পরিমাণ, কতটুকু জমি থাকবে, সাব রেজিস্ট্রি অফিসের নাম, সাব রেজিস্ট্রার স্বাক্ষর, তারিখ, জমির দলিল ইত্যাদি সমস্ত কিছু থাকবে। এই নামগুলা সম্পর্কে আমরা একটু কম পরিচিত, তাই না? জমির আহ রেজিস্ট্রি ডকুমেন্টস এর কাগজপত্রের মধ্যে এটা একটা। তোমার হচ্ছে জমির সাব রেজিস্ট্রি অফিস বলতে তোমার যেই অফিসে তুমি জমির রেজিস্ট্রেশনটা করবা, সেই অফিসের নাম, যে কোন অফিসে তুমি জমির রেজিস্ট্রেশন করেছো, তারপর ওই সময় তারিখ থাকবে যে কোন দিনে তুমি করেছো। সাব রেজিস্ট্রি অফিসের যে প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবে, তার স্বাক্ষর থাকবে। অবশ্যই জমির দলিল নাম্বার থাকবে, জমির দলিল নাম্বার দেখবে একটা বড় একটা সংখ্যা থাকবে। অর্থাৎ
যত আজ পর্যন্ত জমির রেজিস্ট্রি দলিল হয়েছে ওদের একটা হিসাব থাকে, ওই অনুযায়ী কিন্তু একটা নাম্বার দেওয়া হয়। তাহলে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আশা করছি নেক্সট ক্লাসে প্রত্যেকটা নাম নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে এই যে দলিলটা আমরা রেজিস্ট্রি বারবার বলছি যে রেজিস্ট্রেশন করা হবে, এই রেজিস্ট্রেশনটা আমরা কোন অফিসে করব? সাধারণত জমির দলিলটা সাব রেজিস্ট্রি অফিসে করা হয়। সাব রেজিস্ট্রি অফিসটা তোমার হচ্ছে প্রত্যেকটা উপজেলায় থাকে। প্রতিটি উপজেলায় জমি রেজিস্ট্রি বা নিবন্ধনের জন্য নির্দিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থাকে এবং এটার জন্য একজন সাব রেজিস্ট্রার থাকে। এই সাব রেজিস্ট্রি অফিসের যিনি সাব রেজিস্ট্রার থাকে উনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অফিসে একটা নির্দিষ্ট তুমি ফি দিবা। অবশ্যই এটা কিন্তু তোমার জমির দামের না, এটা তোমার ওই যে তুমি রেজিস্ট্রেশনটা করবা রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটা ফি দিবা। একটা নির্দিষ্ট ফি তোমার সাব রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে, তারপরে তোমার রেজিস্ট্রিটা সম্পন্ন হবে। আচ্ছা, এখানে অবশ্যই উল্লেখযোগ্য যে রেজিস্ট্রি বিহীন মালিকানার দলিল আইনগতভাবে গ্রহণযোগ্য না। সমস্যা? সমস্যা? রেজিস্ট্রিবিহীন মালিকানার দলিল অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন যদি করা না থাকে জমিতে, তাহলে অবশ্যই সেটা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না। তোমার অবশ্যই এই যে জমি সংক্রান্ত যে কাজগুলা জমির মালিকানার বিশেষ করে যে দলিল রেজিস্ট্রি করা হয়, এটা কিন্তু সাব রেজিস্ট্রি অফিস ছাড়া আর কোনো অফিসে করা হয় না বা করা যাবে না। তোমাকে অবশ্যই তুমি যখন কোনো জমির মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রেশন করতে যাবা অথবা মালিকানা পরিবর্তন করতে যাবা, জমি কেনা বেচার যে ব্যাপারটা, এই সমস্তটা তোমাকে তোমার যে উপজেলা বা ওই জমিটা যেখানে সেই উপজেলার দপ্তর অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিসে যে তোমাকে সেই রেজিস্ট্রেশনটা করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার দলিলটা কোথায় করবা? এই যে জমির তোমার হচ্ছে বিভিন্ন খতিয়ান আছে, মাঠ পর্চা, মৌজা, এগুলো বিভিন্ন আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব। তোমাদের আজকে দেখো একটা হোমওয়ার্ক, তোমাদের খুব বেশি কঠিন না, আজকে খুব নর্মাল একটা হোমওয়ার্ক দেওয়া, সেটা হচ্ছে জমির দলিলের কাগজপত্র খুঁজে বের করা। অর্থাৎ আমাদের এটা আজকের ক্লাসের জন্য লাগবে, পরবর্তী ক্লাসের জন্য রাখবে। তোমাদের বাসায় অবশ্যই কম বেশি তোমাদের জমির দলিল থাকার কথা। সেটা তোমার শহরের হতে পারে, গ্রামের হতে পারে, অলমোস্ট কম বেশি সবার বাসাতেই থাকবে। তাহলে তোমরা তো অবশ্যই খুব সাবধানে তোমাদের বাবা মাকে বলে দলিলটা সম্পর্কে একটু দেখবা যে দলিলটা কেমন। অথবা তোমরা খুব অল্প করে সময় বের করে, বেশিক্ষণ না অবশ্যই, গুগলে সার্চ করবা যে জমির দলিলটা কি, দলিল দেখতে কিরকম হয়। এবার দলিলটা দেখে তুমি জাস্ট লেখাগুলো পড়বা, যে দেখবা উপরে অনেক কিছু লেখা থাকে, বিভিন্ন সংখ্যা দেওয়া থাকে, বিভিন্ন সাইন দেওয়া থাকে, কার সাইন ওইটা উল্লেখ থাকে যে এর সাইন লাগবে। এই জিনিসগুলা বা এই নামগুলো সম্পর্কে একটা ধারণা নিবা যে দলিল জিনিসটা কি বা ওইটা দেখতে কিরকম হয়, এই জিনিসটা সম্পর্কে তোমরা একটা ধারণা নিয়ে আসবা। তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে আমরা আরেকটু কঠিন টপিকে যাব, সেটা এই যে খতিয়ান সম্পর্কে জানবো, জমির খতিয়ান, সেটা জানতে তোমাদের জন্য অনেক ইজি হবে। আর আজকে যে আমরা দলিল সংক্রান্ত আলোচনা করলাম, কোন অফিসে করলাম দেখবা অফিসের নাম লেখা থাকবে, সেটাও থাকবে। আর একটা ছোট্ট জিনিস দেখো একটু, এই যে জমির দলিলটা, এই দলিল যে কাগজ, এই কাগজের একটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে জুডিশিয়াল স্ট্যাম্প, সরকারি জুডিশিয়াল স্ট্যাম্প। তোমার ওই স্ট্যাম্প কাগজটা বিভিন্ন টাকার বিক্রি হয়, 10 টাকা, 50 টাকা, 100 টাকার জুডিশিয়াল স্ট্যাম্প পাওয়া যায়। ওই জুডিশিয়াল স্ট্যাম্পটা কিনে তোমার একটা দলিল তৈরি করা হয়, যেখানে তোমার জমির রেজিস্ট্রেশন করা হয়। তো আজকের পড়াটা অবশ্যই তোমরা একটু ভালো করে ক্লাসগুলো করবা, এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ছোট ছোট করে পয়েন্ট করে করে খাতায় লিখে। এইগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, শুধু পড়ার জন্য তা না, তোমাদের বাস্তব জীবনে এখন থেকেই ব্যাপারগুলো জানলে কিন্তু অনেক সুবিধা হবে। সো এই ব্যাপারগুলো জানবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে তোমাদের ক্লাসটা এতটুকুই। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তো আজকে এতটুকু শেষ। হ্যাঁ।